আচ্ছা, আগের দিন আমরা ডিসি জেনারেটর দেখেছিলাম, আজকে আমরা ডিসি মোটরটা দেখব। ডিসি মোটরটা দেখো কনস্ট্রাকশন যেটা রয়েছে সেম অ্যাজ জেনারেটর, তফাৎটা কি এইখানটায় এক্সটার্নাল সার্কিটে আমার একটা ব্যাটারি সোর্স দিতে হচ্ছে, একটা ডিসি ব্যাটারি সোর্স। এই ডিসি ব্যাটারি সোর্সের জন্য এই যে লাল রঙের অ্যারো দিয়ে দেখিয়েছি এই বরাবর কারেন্ট যাচ্ছে। আর যখনই আমার আমরা জানি যে যখন একটা কন্ডাক্টর যেটা আমার ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে তার উপর মানে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে কি হবে, তার মধ্যে একটা ফোর্স কাজ করবে। কন্ডাক্টর এক্সপিরিয়েন্স কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স এ ফোর্স। সেই কারণে আর সেই ফোর্সটার ডাইরেকশনটা হবে অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তার মানে তোমাকে লেফট হ্যান্ডটা নিতে হবে, বুড়ো আঙুলের দিকে ফোর্সটা হবে, ইন্ডেক্স ফিঙ্গারের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, আর কারেন্ট ফ্লোটা হবে আমার মিডিল ফিঙ্গারের দিকে। ঠিক আছে? তো সেইভাবে তোমরা যদি এখানটায় দেখো আর্মেচারের এই অংশটা যেটা আমার মানে লেফট হ্যান্ড আর্মটা, এখানে আমার ফোর্সটা নিচের দিকে কাজ করছে যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ডটা মানে কারেন্টটা আমার উপরের দিকে যাচ্ছে। আর সরি, রাইট হ্যান্ড সাইডটা। আর লেফট হ্যান্ডের আর্মটাতে আমার ফোর্সটা উপরের দিকে কাজ করছে। নর্মাল তোমরা যদি ফ্লেমিংসের আইডিয়াটা ইউজ করো তোমরা বুঝতে পারবে। তো এই যে দুটো ফোর্স আমার এই আর্মেচার কয়েলে কাজ করছে, এই ফোর্সের জন্য কি হচ্ছে, একটা টর্ক ক্রিয়েট হচ্ছে, আর এই টর্ক ক্রিয়েট হওয়ার জন্যই কি হচ্ছে, আমার আর্মেচারটা মুভ করতে থাকছে। আর্মেচারটা এখানে রোটেট করছে। তার মানে এখানটায় ধরো আমরা কি করছি, আগে আমরা করছিলাম কি, আর্মেচারটাকে আমরা মেকানিক্যাল পাওয়ার দিয়ে রোটেট করছিলাম, মেকানিক্যাল কোনো সোর্স দিয়ে। আর কি হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করার জন্য আর্মেচারের মধ্যে কারেন্ট প্রডিউস হচ্ছিল। এখানে আমরা জাস্ট উল্টে দিয়েছি, আমরা কি করছি, কারেন্ট পাঠাচ্ছি আর্মেচার কয়েলের মধ্যে দিয়ে, তার ফলে হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যেহেতু কারেন্ট যাচ্ছে তার জন্য আর্মেচার কয়েলটা আমার রোটেট করছে। তো এইটা হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল অফ আ ডিসি মোটর। ঠিক আছে? তাহলে তাহলে এখানটায় তোমরা লিখতে পারো প্রিন্সিপাল অফ ডিসি মোটর। এখানটা আমরা একটু লিখে দিতে পারি প্রিন্সিপাল অফ ডিসি মোটর। প্রিন্সিপাল অফ ডিসি মোটরটা কি? A current carrying wire a current carrying wire in a magnetic field experience a force according to direction of the force is according to Fleming's left hand rule. According to Fleming's left hand rule. উপরে ছবিতে দেখানো আছে, ওরকম একটা রাফ ডায়াগ্রাম এঁকে দিলেই হয়ে যাবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ঠিক আছে? তো এটা হচ্ছে দাস when current is passed to the armature through the armature as shown in figure,
the armature as shown in figure it experiences a torque experiences a torque টর্কের ফর্মুলাটা লিখে দিচ্ছি টাউ ইকুয়ালস টু এন বি আই এল আর কস থিটা NBIL আর cos থিটা কোনটা কি সেটা একটু বলে দিই NBIL যেটা আছে সেটা হচ্ছে ফোর্স অন ইচ আর্ম of the armature ইচ আর্মটা বলা ভুল হবে আমার যে আর্মটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে তাহলে এক কাজ করি আমি আর্মেচারের নাম দিয়ে দিই আর্মেচারের এইখানটায় আমি নাম দিয়ে দিই ধরো এটাকে নাম দিলাম এ এই পয়েন্টটার নাম দিচ্ছি বি এই পয়েন্টটায় নাম দিচ্ছি সি আর এই পয়েন্টটায় নাম দিচ্ছি ডি তাহলে আর্ম ফোর্স কোন কোন আর্মে কাজ করছে এ বি আর সি ডি তে তাহলে ফোর্স অন আর্ম এ বি and CD of the armature আর cos থিটাটা কি আরটা হচ্ছে যদি আমি এরকম করে ভেঙে দিই আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য আর্মস দ্য ফোর্সেস বা দ্য আর্মস করে দিই এবি অ্যান্ড সিডি এবি আর সিডির মধ্যে ডিস্টেন্স আর cos থিটাটা কি আর থিটাটা কি থিটাটা হচ্ছে যে ধরো আর্মটা যদি আমার বেঁকে যায় কথার কথা আমার যদি আর্মটা এরকম বেঁকে যায় বা রোটেশন অফ দ্য আর্মেচার অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য আর্মেচার অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য আর্মেচার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার টর্কের ফর্মুলাটা খেয়াল রাখবে এটা হচ্ছে বেসিকের টর্কের ফর্মুলা তো বলছি একবার একটু ছবিটা দেখাবেন এই যে আরটা হচ্ছে এই যে বিসি ডিস্টেন্সটা মানে এবি আর সিডি আর্মের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যদি এরকম বেঁকে যায় আমার এবিসিডি তাহলে এবিসিডির মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হচ্ছে একটু বলো তো নর্মালি আর কিন্তু যদি এরকম বেঁকে যায় এই ডিস্টেন্সটা খেয়াল করো আর এই ডিস্টেন্সটা আর এবার এতটা বেঁকে গেলে এটা কত হয়ে যাবে ধরো থিটা অ্যাঙ্গেল বেঁকেছে প্যারালাল থেকে থিটা অ্যাঙ্গেল বেঁকেছে আর cos থিটা ভেরি গুড তাহলে বুঝতে পারলে তো আর cos থিটা কেন আসছে এটা হয়ে যাবে আমার আর cos থিটা মানে আমার দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে ডিসটেন্সটা তখন আর cos থিটা হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাটা বুঝতে পারলে তো সবাই হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার ফোর টর্কের নর্মাল ইকুয়েশন আচ্ছা এবার কনস্ট্রাকশন যদি আমি দেখি কনস্ট্রাকশন অফ ডিসি মোটর
স্যার ওই যে আগের ইয়ারের কোয়েশ্চেন পেপার গুলো দিয়েছিলেন না হ্যাঁ এসইসি, হ্যাঁ, ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখছিলাম ওটা তো যে আসলে ওটা যা জেনারেলদের, ওটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নাও দিতে পারে, ওটা জেনারেলদের ওরকম ভাবে আসে, তোমাদের একটুখানি কঠিন আসবে, লাস্টে যেটা পাঠিয়েছিলাম সেটা তোমাদের ছিল। আচ্ছা ওর জেনারেলদেরও যেহেতু সেম টপিক ছিল বলে আমি একটা এক্সট্রা কোশ্চেন পাঠিয়ে দিলাম জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য। আচ্ছা তো যাই ঠিক ফিল ইন দ্য আছে। ব্ল্যাঙ্কসে কি দেখছিলে বলো, কি ইয়ে ছিল? স্যার ওখানে এরকম এই ফ্লেমিং এর রুলটা দিয়েছিল, কিন্তু ওই ট্রান্সফরমারের জন্য দিয়েছিল। হ্যাঁ ওটা তো হবেই, ওর ফ্যারাডেজ ল, ফ্লেমিংস না, ফ্যারাডেজ ল হবে। ফ্যারাডে ল, হুম, আচ্ছা ঠিক ওটা আছে। আজকে দেখাবো ট্রান্সফরমারটা। কনস্ট্রাকশন অফ ডিসি মোটর, কনস্ট্রাকশন অফ ডিসি মোটর সেম অ্যাজ, এটাকে আমি এমনি লিখে রাখছি, তোমাদের যা সেটা আমি করাচ্ছি না, সেম অ্যাজ ডিসি, সেম অ্যাজ ডিসি জেনারেটর। আগের দিন বড় করে লিখিয়ে দিয়েছি তো। কোনটা বলো তো এই কনস্ট্রাকশন অফ ডিসি মোটরটা? এই যে এই পিকচারটা, একটা এরকম পিকচার ছিল না, যার মধ্যে পোল ছিল, ইয়ে ছিল, আর্মেচার ছিল, মনে পড়ছে এরকম? আগে হ্যাঁ স্যার। ওই জিনিসটাই কিন্তু ডিসি মোটরের যে কনস্ট্রাকশনটা সেটা সেম হবে অ্যাজ ডিসি জেনারেটর, ওই একই ছবি আঁকতে হবে, ঠিক আছে তো? দুটো পিকচার হতে পারে, একটা পিকচার হচ্ছে এই পিকচারটা, এই যেটা হচ্ছে আমার বেসিক বেসিক পিকচার, বেসিক ডায়াগ্রাম, আর আরেকটা হচ্ছে এইটা যেটার মধ্যে আমার এটা আমি লিখেই রাখছি কন্টেনিং, কন্টেনিং পোলস, আর্মেচার, আর্মেচার, ফিল্ড ফিল্ড কয়েলস, armature, fields coils, commutators, etc. তাহলে আশা করছি বুঝতে পারবে যে কোন জিনিসটা, ঠিক আছে তো? মানে ওই বড় ডায়াগ্রামটা সেটা হচ্ছে ডিসি মোটরের কনস্ট্রাকশনটা, ঠিক আছে? আচ্ছা এর সাথে কটা পয়েন্টস অ্যাড হবে, সেটা হচ্ছে if there are if there are n number of n number of coils in the armature, in the armature, and the magnetic is and the magnetic system is cylindrical, the magnetic system is radial করে দিই, সার্কুলার or রেডিয়াল। সার্কুলার মানে কি বলতো, গোল হয়ে ম্যাগনেটস গুলো রয়েছে, যেটা নর্মালি এগুলোতে থাকে, ঠিক সব দিকে, বুঝতে পারছো তো? সার্কুলার or রেডিয়াল, দেন cos থিটা আমার 1 হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় আমার আর্মেচারের সাথে পারপেন্ডিকুলার থাকবে, অ্যান্ড দ্য টর্ক টর্ক কি হয়ে যাবে, টাউ ইকুয়ালস টু এন, আচ্ছা এখানে আমি তো এন লিখেছিলাম, আচ্ছা তাহলে এখানে দেখো, দাঁড়াও তাহলে এখানে আরেকটা কথা অ্যাড করব, অ্যান্ড এন যেটা সেটা ইকুয়ালস টু, খেয়াল করে এটা আমরা জেনারেটরের ক্ষেত্রেও করেছিলাম, জেড বাই এ, জেড বাই এ, জেডটা কি মনে পড়ছে? জেডটা হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টরস, নাম্বার অফ কয়েলস ইন দ্য আর্মেচার, আর এটা হচ্ছে নাম্বার অফ প্যারালেল পাথস, মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার, ল্যাব ওয়াইন্ডিং এর জন্য A2 হবে। হ্যাঁ তাহলে না না, না, এপি না হবে। হ্যাঁ ল্যাপের জন্য a ইকুয়ালস টু পি, নাম্বার অফ পোলস, ওয়েভের জন্য এ টু হবে। ওয়েভের একদম, আর জন্য ওয়েভের জন্য a ইকুয়ালস টু 2।
ওয়েভের জন্য এ ইকুয়ালস টু 2, মানে সেম কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এনটা হয়ে গেল। তাহলে টর্ক আমার কি হয়ে যাচ্ছে, দেয়ারফর টাউ ইকুয়ালস টু, therefore tau equals to b i l r z by a, BILR Z by A, এটা হচ্ছে আমার টর্কের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এলটা কোনটা আমি একটুখানি ছবিতে দেখানো হয়নি, একবার এলটা দেখিয়ে দিই, আশা করছি জায়গা থাকবে। দেখি, এলটা হচ্ছে এই লেন্থটা এবি, এখানে দেখাবার জায়গা আছে, তাহলে দেখছি, না বাজে হয়ে যাচ্ছে, আলাদা করে লিখে রাখি। L equals to AB equals to CD, এখানে লিখে রাখলাম লেন্থ অফ দ্য আর্ম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টর্কের ফর্মুলা। আচ্ছা একটা এখান থেকে একটা প্রশ্ন করে দিয়ে দিচ্ছি, এটা বইতে ছিল, এই তোমাদের বইটা পাঠাইনি না, বইটা দেখি পরে পাঠিয়ে দেবো ছবি তুলে। ফাইন্ড দ্য টর্ক, the torque find the torque on the coils of a DC motor of a DC motor coils of a DC motor having armature length armature length 0.089 মিটার, তারপর কি আছে ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 0.0762 মিটার, ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড 0.65 টেসলা, and current flowing I equals to কত হচ্ছে 39.5 অ্যাম্পিয়ার, 39.5 অ্যাম্পিয়ার। The type of winding is wave winding. The type of winding is wave winding. And number of conductors in armature, conductors in armature is 522. তাহলে আমাকে টর্ক বার করতে হবে, ফাইন্ড দ্য টর্ক অন দ্য কয়েলস অফ আ ডিসি মোটর হ্যাভিং আর্মেচার লেন্থ, এটা তার মানে এলটা দিয়ে দিয়েছে, লেন্থ অফ দ্য আর্মেচার কয়েল, আর রেডিয়াসটা ডায়ামিটারটা হচ্ছে আরটা দিয়ে দিয়েছে 0.0762 মিটার, ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে দিয়েছে বিটা, কারেন্ট দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে টাইপ অফ উইন্ডিং বলে দিয়েছে ওয়েভ উইন্ডিং, তার মানে এটা হবে 2
আর নাম্বার অফ কন্ডাক্টার্স ইন দ্য আর্মেচার দ্যাট ইজ জেড, সেটা হচ্ছে আমার 522। ঠিক আছে, তাহলে সিম্পল ফর্মুলা সলিউশন, টাউ ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল, বিআইএল জেড বাই এ, বিআইএল আর, সরি, বিআইএল আর জেড বাই, বসিয়ে দিই, বিটা বেরিয়েছে 0.65, এলটা বেরিয়েছে 0. আইটা আগে 39.5, এলটা বেরিয়েছে 0.08, 0.089, তাই তো, আরটা বেরিয়েছে 0.0762, 762, আর এটা বেরিয়েছে 522, জেডটা বেরিয়েছে 522, হোল ডিভাইডেড বাই এর ভ্যালু কত আছে 2 ফর ওয়েভ উইন্ডিং, এর ভ্যালু ইজ 2 ফর ওয়েভ উইন্ডিং, ক্যালকুলেট করে দেখো, আই থিঙ্ক 41 বেরোবে, 41, এটা আমার এসআই ইউনিটে বেরোবে। তো টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, দ্যাট ইজ নিউটন মিটার। ঠিক আছে, একবার দেখো তোমরা, আই থিঙ্ক এটাই বেরোবে। স্যার বলছিলাম এই সেকের পেপারের ইন্টারনাল হবে? হ্যাঁ, ইন্টারনাল তো হয়। এই তো অন্যান্য কলেজে তো মনে হয় ওই অ্যাসাইনমেন্ট টাইপের নিয়েও নিয়েছে চাকদাতে। না, আমাদের তো না, দুটো হলো, মানে একটা ওই যে পিপিটি প্রেজেন্টেশন ওই দিতে হবে, টাইপেরই কিছু, ওই টাইপেরই কিছু হবে হয়তো। না আবার আমাদের ক্লাস টেস্টও নিচ্ছে, মানে দুটোই নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হবে, এটা ইন্টারনাল হবে, এটারও 10 নম্বর আছে ইন্টারনালে। আচ্ছা, তো চলো তাহলে পরের পার্টটায় যাক, এই মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ। আচ্ছা, তার আগে লিখি ভোল্টেজ ইকুয়েশন অফ মোটর, পরের পার্টটা, ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। ইকুয়েশন অফ ডিসি মোটর, ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। চলো এটা কি আছে, আচ্ছা একটু কথা লিখে দিই, অ্যাজ দ্য আর্মেচার রোটেটস, in the magnetic field, as the armature rotates in the magnetic field by laws of electromagnetic induction, by the laws of electromagnetic induction, by the laws of electromagnetic induction, an induced EMF is produced in the coil, is produced in the coil in the coil which oppose the rotation of the coil, which oppose the rotation of the coil. The rotation of the coil. This EMF is called back EMF. Is called
is called back EMF. এটাকে ইবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ই সাবস্ক্রিপ্ট বি। দেখো যদি আমার কয়েলটা আমার রোটেট করে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করছে, এখানটায় খেয়াল করো, তাহলে রোটেট করার জন্য তো আমার একটা ব্যাক ইএমএফ তৈরি হবে, ঠিক কি না? মানে রোটেট যেহেতু করছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, কানেকশন কেটে হ্যাঁ যাচ্ছিল। স্যার। আচ্ছা এই অবধি হলো। দেখতে পাচ্ছ তো লেখাটা হয়েছিল তো? আসেনি তো এখনো স্যার ও স্ক্রিনটা। আচ্ছা, দাঁড়াও, সরি। এসেছে? হ্যাঁ স্যার। লেখাটা হয়েছিল তো? হ্যাঁ ইবি অব্দি হয়েছিল। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন আমার এই কয়েলটা, ডিসি কয়েলটা যখন আমার রোটেট করছে উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে একটা ব্যাক ইএমএফ জেনারেট হবে যেটা রোটেশনকে মানে অপোজ করতে চাইবে। এটা আমরা জানি, এটা ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দ্বারা এই জিনিসটা হয় আর কি। তাহলে আমার দেখো ইবি হচ্ছে একটা ব্যাক ইএমএফ জেনারেট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভি হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড। আমরা ধরে নিচ্ছি যে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, লেট ভি বি দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড, ভি বি দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, and I subscript A is the current through the armature. আর্মেচারের মধ্যে দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে IA। ঠিক আছে? তাহলে পাওয়ার, দেন the power required to overcome the armature, to overcome the back EMF, ব্যাক ইএমএফ কে ওভারকাম করতে কত পরিমাণ পাওয়ার লাগবে? পি ইকুয়ালস টু, আচ্ছা পাওয়ারের ফর্মুলা কি? ইএমএফ ইন্টু আ কারেন্ট, ইবি আইএ। এই এত অ্যামাউন্ট অফ পাওয়ার লাগবে। আইএ হচ্ছে কারেন্ট থ্রু দ্য আর্মেচার। তাহলে কত পরিমাণ পাওয়ার লাগবে এই ব্যাক ইএমএফ কে ওভারকাম করতে, যাতে ওভারকাম করে আমার মোটরটা ঘুরতে থাকে? সেটা হচ্ছে পি ইকুয়ালস টু ইবি ইন্টু আইএ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? দেয়ার ফোর, এইটা লিখবে, খুব ইম্পর্টেন্ট, ভি ইকুয়ালস টু ইবি ব্যাক ইএমএফটা প্লাস আই এ আর এ, কোনটা কি বলে দিই? এটা হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন, এটা হচ্ছে আমার ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। ঠিক আছে, কোনটা কি সেটা বলে দিই। আর এটা কি? আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ আর্মেচার কয়েল, রেজিস্ট্যান্স অফ আর্মেচার কয়েল, অফ আর্মেচার কয়েল।
এই ইকুয়েশনটা যেটা আমি লিখলাম এটাই হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। অফ ডিসি মোটর, ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। ঠিক আছে, তাহলে যদি তুমি বোথ সাইডে আই গুণ করে নাও তাহলে কি হবে? বোথ সাইডে তুমি যদি আই গুণ করে নাও, বোথ সাইডে আই গুণ করে দিলে আমরা পাবো হুইচ ইমপ্লাইজ ভি ইন্টু আই এ, ভি ইন্টু আই এ ইকুয়ালস টু ইবি ইন্টু আই এ প্লাস আই স্কোয়ার এ, সরি আই এ স্কোয়ার আর এ। এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটা হচ্ছে পাওয়ার ইকুয়েশন অফ ডিসি মোটর। এটাকে আমি বলবো পাওয়ার ইকুয়েশন অফ ডিসি মোটর। কোনটা কি বলে দিই, এই পার্টটা যেটা আছে ভি ইন্টু আই এ, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট টু দ্য আর্মেচার, ইলেকট্রিক্যাল পাওয়ার input to the armature, ইবিটা, ইবি ইন্টু আই এ খুব ইম্পর্টেন্ট টার্ম, এই টার্মটা মাথায় রাখবে। ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মেকানিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মেকানিক্যাল পাওয়ার developed in the armature, power developed in the armature, in the armature। ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন দ্য আর্মেচার, এইটা হচ্ছে ইবিআই। এটা আর এইটা কি, এটা হচ্ছে আমার খেয়াল করে দেখো, এটা হচ্ছে কপার লসেস ইন দ্য আর্মেচার। যে পরিমাণ দেখো আইএ ইন্টু আর রেজিস্ট্যান্সের সাথে গুণ হচ্ছে, কপার লসেস ইন দ্য আর্মেচার যে পরিমাণ, বা হিট লসেস ইন দ্য আর্মেচার। কারেন্ট যদি কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করে কিছু পরিমাণ হিট হিসাবে লস হবে না, তো সেটাই এটা কপার লসেস ইন দ্য আর্মেচার, in form of heat, in form of heat, in form of heat, copper losses in the armature। এটাকে আমি বলবো ভোল্টেজ ইকুয়েশন অফ দ্য আর্মেচার, ভোল্টেজ, সরি এটা হচ্ছে এটা স্যার পাওয়ার পাওয়ার ইকুয়েশন, ইকুয়েশন না? পাওয়ার ইকুয়েশন অফ মোটর, পাওয়ার ইকুয়েশন অফ ডিসি মোটর, অফ ডিসি মোটর। এটা হচ্ছে পাওয়ার ইকুয়েশন অফ ডিসি মোটর, পাওয়ার ইকুয়েশন অফ ডিসি মোটর। ঠিক আছে, কোনটা কি বলে দিয়েছি। আচ্ছা, কখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ ডিসি মোটর। কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ ডিসি মোটর, efficiency of DC motor। রুলটা কি, আচ্ছা এখানটায় পাওয়ার কি আমরা কি জানি, দ্য গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন ডিসি মোটর, দ্য গ্রস মানে যে পাওয়ারটা কাজে লাগবে, কারণ লসটাকে বাদ দিয়ে, দ্য গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন ডিসি মোটর,
ইন ডিসি মোটর। সেটা কি বলতো, সেটা হচ্ছে খেয়াল রাখবে পিএম মেকানিক্যাল পাওয়ার, এই জিনিসটা আমার এই ইবি আই এর সমান, খেয়াল রাখবে ইবি ইন্টু আই এ। এটা কি, আমি যদি লিখি ভিআইএ মাইনাস আই এ স্কোয়ার আর, মানে লসগুলো বাদ দিয়ে যে পরিমাণ পাওয়ার আমি পাচ্ছি, আই এ স্কোয়ার আর এ, লসগুলো বাদ দিয়ে যে পরিমাণ আমি পাওয়ার পাচ্ছি সেটাই হচ্ছে আমার গ্রস মেকানিক্যাল পাওয়ার। এবার কত পরিমাণ আই এর জন্য এটা আমার ম্যাক্সিমাম হবে, পিএম উইল বি ম্যাক্সিমাম ফর, পিএম যেটা হচ্ছে গ্রস মেকানিক্যাল পাওয়ার উইল বি ম্যাক্সিমাম ফর maximum when dpm dia equals to 0, dpm dia equals to 0। তো যদি আমি এই ইকুয়েশনটাকে আই দিয়ে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, ভি পাচ্ছি মাইনাস টু আই এ আর এ পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ ভি মাইনাস টু আই এ আর এ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি আই এ আর এ কত পাবো দেখো, হুইচ ইমপ্লাইজ আই এ আর এ ইকুয়ালস টু ভি বাই টু, আই এ আর এ ইকুয়ালস টু ভি বাই টু। এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সির কন্ডিশন, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন। ভি এ আই এ আর এ ইকুয়ালস টু ভি বাই টু। তাহলে আমার ইবিটা কত হচ্ছে, হেন্স ইবি যেটা ইবি সেটা আমার কি ছিল, ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আই এ আর এ, এটাই ছিল তো, সেটা আমার হয়ে যাচ্ছে ইকুয়ালস টু ভি মাইনাস ভি বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি বাই টু। এইটা যদি আমি ইউজ করি আই এ আর ইকুয়ালস টু ভি বাই টু, তাহলে ইবিটাও আমার কত বেরোচ্ছে, ভি বাই টু বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে গ্রস পাওয়ার, দ্য গ্রস দ্যাট ইজ the gross mechanical power, the gross mechanical power is maximum when the back EMF, when the back EMF when the back EMF is half of the supply voltage, half of the supply voltage। হাফ অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা এইখানটায় আমি এক কাজ করে একটু মার্ক করে দিই, which implies EB equals to V by 2, এটা একটু মার্ক করে রাখি যে এটা কন্ডিশনটা আমরা পেলাম ফর ম্যাক্সিমাম গ্রস মেকানিক্যাল পাওয়ার। কিন্তু এটাকে ইউজ করব কি আমরা, এটা আমরা ইউজ করব না, কারণ এটাতে however this is not realized in practice, is not realized in practice in practice এইটা, এই যে ব্যাপারটা আছে যে আমার হাফ ইএমএফটা সাপ্লাই ভোল্টেজের সমান হবে, হাফ হবে, সরি ইএমএফটা আমার সাপ্লাই ভোল্টেজের হাফ হবে, এটা রিয়েলাইজ কেন করা হয় না প্র্যাকটিসে, অ্যাজ হাফ অফ দ্য ইনপুট পাওয়ার উইল বি লস্ট ইন ফর্ম অফ হিট, অ্যাজ হাফ অফ দ্য ইনপুট পাওয়ার, the input power will be lost in form of heat, lost in
ফর্ম অফ হিট। এই কারণে আমরা এটাকে আইডিয়ালি ইউজ করি না। হাফ অফ দ্য ইনপুট পাওয়ার হবে না, সরি পাওয়ার না, হাফ অফ দ্য ইনপুট উইল বি লস্ট ইন দ্য ফর্ম অফ হিট। ঠিক আছে, তো এটা ছিল আমার ভোল্টেজ ইকুয়েশন ফর ডিসি মোটর আর কন্ডিশন অফ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর ডিসি মোটর, দুটো পার্ট হলো। নেক্সট পার্ট, টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর। of DC motor. টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর। চলো টর্ক ইকুয়েশনটা এবার দেখা যাক। সাপোজ a load is connected, is attached through a string with the shaft, with the shaft. শাফট কোনটা তোমাদেরকে আগের দিন ছবি দেখিয়েছিলাম, যে মোটরের মধ্যে যে এরকম যে গোল লোডটা থাকে, মোটরের সামনে যে গোল ইয়েটা থাকে সেইটা হচ্ছে আমার শাফট। শাফের রেডিয়াসটা ধরে নাও হচ্ছে আর, শাফের রেডিয়াসটা ধরে নাও হচ্ছে আর। এই একটা স্ট্রিং দিয়ে একটা লোডকে তুমি লাগিয়ে রেখেছো, ঠিক আছে, একটা স্ট্রিং দিয়ে তুমি একটা লোডকে নামিয়ে রেখেছো। এই লোডটাকে ধরো তুমি ওপরে উঠাচ্ছ, তাহলে কতটা ওয়ার্ক ডান হবে, শাফটটার ওপর যে ফোর্সটা কাজ করছে সেটা আমার কত সমান বলো তো? দ্য ফোর্স অন দ্য শাফট ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অন দ্য আর্ম অফ দ্য মোটর। দ্য ফোর্স on the shaft on the load is equal to the force on the arm of the armature, on each arm of the armature, of armature. Force on each arm of armature, that is F. F ফোর্সটা কাজ করছে, যেটা আমাকে লোডটা তুলছে। দ্য ফোর্স অন দ্য লোড ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অন ইচ আর্ম অফ দ্য আর্মেচার। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য শাফট, এটা হচ্ছে শাফটটা। তাহলে ওয়ার্ক ডান in moving the load for one complete rotation of the shaft কত হবে? কমপ্লিট রোটেশন অফ দ্য শাফট। এই শাফটের একটা রোটেশনের জন্য কত পরিমাণ উপরে উঠবে বলো তো? একটা কমপ্লিট রোটেশন হলে কতটা স্ট্রিং উপরে উঠবে? আচ্ছা এটা হবে কি? 2r 2 পাই আর, 2 pi r, W ইকুয়ালস টু 2 পাই আর, ঠিক কি না? তাই তো? বুঝতে পারলে তো? এত হ্যাঁ স্যার। এত জুল, এত জুল ওয়ার্ক ডান ইন। আচ্ছা তাহলে এবার এখানটা আমি লিখছি, স্যার সেকেন্ড পয়েন্টটা দেখান না, সেকেন্ড পয়েন্টটা। দাঁড়া দেখো, force on the load is equal to the load on each arm of the armature, that is F.
আর আর্মেচারের সাথেই আমার এই শাফটটা কানেক্টেড রয়েছে, ঠিক আছে? তো দ্য টর্ক অন দ্য আর্মেচার, আচ্ছা দাঁড়াও, এটা হলো তো, তাহলে পাওয়ার, দ্য পাওয়ার আউটপুট সেটা কত হচ্ছে? হ্যাঁ স্যার লিখেছি। তাহলে দ্য পাওয়ার আউটপুট, the power output P equals to W by T equals to পাওয়ারটা কত বেরিয়েছে F ইন্টু ওয়ার্ক ডানটা 2 পাই আর এক কমপ্লিট রোটেশনের জন্য। আর এখানটায় আমার টাইমটা কত হবে? টাইমটা হচ্ছে টাইম ফর ওয়ান রেভলিউশন, টাইম ফর ওয়ান রোটেশন, টাইম ফর ওয়ান রোটেশন। এবার ওয়ান রোটেশনের টাইমটা কত হবে? নিচে লিখছি এফ ইন্টু 2 পাই আর, এফ ইন্টু 2 পাই আর যেটা হচ্ছে ওয়ার্ক ডানটা। আর টাইম ফর ওয়ান রোটেশন খেয়াল করে দেখো আমার হবে 60/n, এটা আমরা আগেও বার করেছিলাম। n ইজ দ্য নাম্বার অফ রোটেশনস পার মিনিট, n হচ্ছে নাম্বার অফ রোটেশনস পার মিনিট। পার মিনিট মনে পড়ছে? এটা আগের দিন আমরা করেছিলাম যখন আমরা এসি জেনারেটর করছিলাম, ডিসি জেনারেটর। নাম্বার অফ রোটেশনস পার মিনিটটা হচ্ছে n। তাহলে পাওয়ারটা কত হয়ে গেল? পাওয়ারটা হয়ে গেল দেয়ারফর পাওয়ার P ইকুয়ালস টু, দেখো আমার এই জিনিসটা হচ্ছে এফ ক্রস এফ ইন্টু আর, এফ ইন্টু আর, এটাকে একটু আলাদা লিখলাম, ইন্টু 2πn/60, 2πn/60, ঠিক আছে? নাও এবার এই জিনিসটা আমি জানি না, সব জায়গায় এটাই পেলাম, এফ ক্রস আর ইকুয়ালস টু, এটা মনে হয় কয়েলগুলো ওইভাবেই উইন্ড করা থাকে, টাও, টর্ক অফ দ্য ইন দ্য আর্মেচার, টর্ক ইন দ্য আর্মেচার। এটা আমিও বুঝলাম না, এটা 2 হওয়া উচিত, আমারও হিসাব তো তাই বলছিল যে এটা 2r হওয়া উচিত, কারণ এখানে আরটা সাফের রেডিয়াস, কিন্তু আমি যেখানে যেখানে দেখেছি আমি এখানে এটাই ফর্মুলা দেখেছি যে এফ ক্রস আরটাকেই টর্ক ধরছে ওরা। এবার আরটা তো রেডিয়াস অফ দ্য সাফ, তাহলে হয়তো ওইভাবেই কানেকশানটা থাকে যে এফ অফ মানে হয়তো উইন্ডিংটা ওইভাবেই থাকছে যে আমার সাফের রেডিয়াসটা আর আর্মেচারের রেডিয়াসটা, মানে সাফের রেডিয়াসটা আর্মেচারের ডায়ামিটারের সমান হবে, আর এর সমান হবে, তো সেই জন্য এফ ক্রস আরটাকেই টর্ক দেওয়া হয়েছে। অ্যান্ড ওমেগা ইকুয়ালস টু 2πn/60, 2πn/60, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য আর্মেচার। তাহলে টাউটা কি পেয়ে গেছি? দেয়ারফর পাওয়ার ডেভেলপড ইকুয়ালস টু টাও ওমেগা, টাও ওমেগা, আর নর্মালি এইভাবেও লেখা থাকে টাও ইন্টু 2πn/60 ডিগ্রি, 2πn/60, এইটাই নর্মালি দেওয়া থাকে, 2πn/60 ডিগ্রি, টাও ইকুয়ালস টু 2πn, ওমেগাটা নর্মালি দেওয়া হয় না, 2πn/60 ডিগ্রি থাকে, বাই 60 নট 60 ডিগ্রি, 2πn/60। আচ্ছা, এবার পাওয়ার ইন দ্য আর্মেচার কি ছিল? নাও পাওয়ার ইন দ্য আর্মেচার উই নো, এটা একটু আগেই আমরা পেলাম, পাওয়ার আর ইন দ্য আর্মেচার পাওয়ার ইন দ্য আর্মেচার কত? P ইকুয়ালস টু, খেয়াল করে দেখো একটু আগে আমরা বার করলাম ইবি ইন্টু আই এ, এটা পেয়েছিলাম কি না? এটা আমরা একটু আগে পেয়েছিলাম, হুইচ ইজ ইকুয়ালস টু, এটা কার সমান হবে? টাও, হ্যালো কানেকশন আছে? টাও ভি আই এ মাইনাস আই এ স্কয়ার। না 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 না, আরে এইটা সমান হবে, এটা সমান হবে।
ও আচ্ছা পাওয়ার তো, এটার সাথে হ্যাঁ পাওয়ার তো, তাই জন্য এটা লিখলাম। আমাকে টর্কটা বার করতে হবে, খেয়াল কর টর্ক। এইটা একটা ফার্স্ট ইকুয়েশন পেয়েছি। অ্যান্ড also we know the back EMF in DC motor is same as the EMF produced as the EMF is same as the EMF produced in DC generator. EMF produced in DC generator. ইন ডিসি জেনারেটর। তাহলে ফর্মুলাটা কি হবে বলো তো? ইবি ইকুয়ালস টু আগের দিনের ফর্মুলাটা, দ্যাট ইজ ফাই পি এন বাই 60° ইন্টু জেড এ, জেড বাই এ সরি। এটা আগের দিন আমি লিখিয়েও দিয়েছিলাম ওই যখন ডিসি জেনারেটর করাচ্ছিলাম, যে এটা হচ্ছে আমার ইএমএফ যখন ডিসি মোটরের ব্যাক ইএমএফ এর সমান হবে। দেখো ওখানে একটা পয়েন্ট বলে লেখা ছিল, ঠিক আছে? এটা মনে পড়ছে তো আগের দিনের ফর্মুলাটা? ডিসি জেনারেটরে যে ইএমএফটা তৈরি হয় সেম পরিমাণই ব্যাক ইএমএফ তৈরি হবে ডিসি মোটরে। কোনটা কি বলতে হবে? পিটা হচ্ছে নাম্বার অফ পোলস, কতগুলো ম্যাগনেটিক পোলস রয়েছে। এনটা হচ্ছে ওই আমার নাম্বার অফ রোটেশনস পার মিনিট। জেড হচ্ছে নাম্বার অফ কয়েলস ইন আর্মেচার। ফাই হচ্ছে ফ্লাক্স প্রডিউস বাই দ্য ম্যাগনেট। ঠিক আছে তো? তাহলে তাহলে আমি কি পাচ্ছি? দেয়ারফর একটু উল্টো করে লিখি, আগে টাও টাও ইন্টু, হ্যালো কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, টাও টাও ইন্টু এই জিনিসটা 2πn/60, সেটা ইকুয়ালস টু আমার কি হবে? টাওটা সমান হবে ইবি আই এ। ইবিটা কত এটা বসিয়ে দিই, তাহলে আমার এখানটায় বসিয়ে দেবো ইবির ভ্যালুটা ফাই পি এন বাই 60 জেড বাই এ ইন্টু আই এ। এখান থেকে আমি টাও এর ফর্মুলাটা নিয়ে আসবো, হুইচ ইমপ্লাইজ টাও ইকুয়ালস টু, সব কেটে কুটে নাও, দেখো তোমার টাও এই জিনিসটা বেরোচ্ছে, টাও ইকুয়ালস টু 1/2 পাই ফাই ফাই আই এ পি জেড বাই এ। এত, এটা হবে নিউটন মিটার, এত নিউটন মিটার। এটা হচ্ছে আমার ইকুয়েশন ফর টর্ক, টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর। ঠিক আছে? মেন ইকুয়েশনটা টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর 1/2 পাই আই এ পি এন জেড। এটা একটা ইকুয়েশন আছে, আর স্টার্টিং এ যে একটা ইকুয়েশন দেখিয়েছিলাম, এই দুটো ইকুয়েশন আছে। তোমরা দেখবে যে কি কি দেওয়া রয়েছে। যদি ম্যাগনেটিক ফ্লাক্স আর পোল সংখ্যা দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা হবে। আর যদি তোমার লেন্থ অফ আর্মেচার কয়েল, ডায়ামিটার অফ আর্মেচার কয়েল দেওয়া থাকে তাহলে আগের ফর্মুলাটা হবে। যা যা মানে জিনিস দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে ফর্মুলাটা ফেলতে হবে। ঠিক আছে? কোনো অসুবিধা এই অবধি? না স্যার। ঠিক আছে, চলো পরের পার্টে যাই। এটা হচ্ছে স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। পরের পার্ট, স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। দু লাইনের জিনিস, খুব বেশি বড় না। স্পিড ইকুয়েশন কি হবে? আমরা কি জানি? উই নো we know from voltage equation ভোল্টেজ ইকুয়েশনটা আমরা কি জানি? ভি ভি সরি ভি ইকুয়ালস টু ইবি প্লাস আই এ আর এ। এখান থেকে আমি কি বার করব? ইবিটা বার করব, হুইচ ইমপ্লাইজ ইবি ইকুয়ালস টু
ভি মাইনাস আই আর এ, আই এ আর এ, ভি মাইনাস আই এ আর এ। ঠিক আছে, ইবিটা কি, ইবির ফর্মুলাটা বসিয়ে দাও, যেটা আমরা একটু আগে পেয়েছিলাম, মানে ইউজ করেছিলাম, ফাইভ পি এন বাই 60 ডিগ্রি জেড বাই এ ইকুয়ালস টু ভি মাইনাস আই এ আর এ। তাই তো, এখান থেকে আমি কি বার করবো বলো তো, এনটা বার করবো, which implies n equals to v minus i a r a by 5 into 60 into a by zp, z into p। এইটা একটা ইকুয়েশন পেলাম, এটা একটা ইকুয়েশন পেলাম। আর একটা কাজ আমি কি করতে পারি, এতগুলো কি বেরোলো বলো তো, এটা কি বেরোলো আমার ডিসি মোটরের ক্ষেত্রে, এত এনটা হচ্ছে, খেয়াল রাখবে, রোটেশনস এত আরপিএম, রোটেশনস পার মিনিট, এত আরপিএম, রোটেশনস পার মিনিট। তাহলে এটাই কিন্তু স্পিড অফ ডিসি মোটর। আরেকটা কাজ করতে পারো, ভি মাইনাস আই এ আর এটাকে তুমি ইবি লিখে দিতে পারো, যদি তোমার ইবি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার আরেকটা ফর্মুলা তুমি এই জিনিসটা লিখতে পারো, এন ইকুয়ালস টু ইবি বাই 5, এখানটায় আমার পরে থাকছে 60a বাই জেড ইন্টু পোল সংখ্যা পি। এটাও আর একটা ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। এনটা হচ্ছে নাম্বার অফ রোটেশনস পার মিনিট, যেটা অবভিয়াসলি আমার স্পিডকে বোঝাচ্ছে ডিসি মোটরে। এটা হচ্ছে স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। এই দুটো ইকুয়েশন হচ্ছে স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। ঠিক আছে, স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। তাহলে আমাদের ডিসি মোটরের পার্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, কারোর অসুবিধা এই অবধি কোনো? এটা সিম্পল জিনিস। এবার ফর্মুলা বা যা ইয়ে দেওয়া থাকবে সেই হিসাবে তোমাদের অঙ্ক দিলে অঙ্ক করতে হবে। অঙ্ক তো আমার কাছে খুব একটা অ্যাভেলেবেল নেই। স্যার আমাদের কেমন কোশ্চেন আসবে স্যার? দেখো, এটা দিতে পারে যে obtain the expression for speed of DC motor, obtain the expression for torque of DC motor। আমি তো দেখলাম যে, মানে এটা আমাদের কোশ্চেনে দেখিনি, বাট আমি এই টাইপেরই, মানে কি বলবো, এই জিনিসগুলো এইভাবে দেখবে ইউটিউবে অনেক ভিডিওতে দেওয়া রয়েছে, টর্ক এক্সপ্রেশন অফ ডিসি মোটর, স্পিড এক্সপ্রেশন অফ ডিসি মোটর। তো এই টাইপেরই তো আসার উচিত প্রথম কথা। এছাড়া যদি দিতেই পারে কন্ডিশন, তোমরা বা কোনো কনস্ট্রাকশনটার ওপর জোর দিতে পারে, কনস্ট্রাকশনটার ওপর জোর দিতে পারে, ওয়ার্কিং প্রিন্সিপালের ওপর জোর দিতে পারে। ওয়ার্কিং প্রিন্সিপাল ধরো এইগুলো, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল স্টার্টিংয়ে করে দিয়েছি, প্রিন্সিপাল অফ ডিসি মোটর, ওয়ার্কিং প্রিন্সিপালটা। ঠিক আছে, এই অবভিয়াসলি যদি প্রিন্সিপাল অফ ডিসি মোটর দেয় তাহলে এই ছবিটা এঁকে নিতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল পিকচার। ঠিক আছে, তো এই জিনিসগুলো এইগুলোর ওপরই নর্মালি দেবে। অঙ্ক আসতে পারে, অঙ্ক দিলে জাস্ট এরকম সিম্পল অঙ্ক, ফর্মুলা ফেললেই হয়ে যাবে। দেখো, এই টাইপের অঙ্ক আমার কাছে এই মোমেন্টে অ্যাভেলেবেল নেই, কিন্তু তোমরা বুঝতেই পারছো যদি দেওয়া থাকে খুব কি একটা অসুবিধা হবে। এই টাইপের, ধরো তোমাকে বললাম স্পিড অফ দ্য ডিসি মোটর, দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ দেওয়া রয়েছে, কারেন্ট থ্রু আর্মেচার দেওয়া রয়েছে, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, বলে দিয়েছে ওয়েভ উইন্ডিং, তার মানে এটা আমার 2 হয়ে যাবে, নাম্বার অফ কন্ডাক্টার্স দেওয়া রয়েছে, পোল সংখ্যা দেওয়া রয়েছে, ফাই দেওয়া রয়েছে, বললো স্পিড অফ ডিসি মোটর বার করো। এই ফর্মুলায় ফেললেই পেয়ে যাবে, মানে জাস্ট ফর্মুলায় ফেললে হবে। তোমার যদি ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে কিছু লাগছে না কিন্তু। ঠিক আছে, এছাড়া অঙ্ক আসতে পারে বা এই ফর্মুলাগুলোকে বার করতে বলতে পারে, যে অবটেন দ্য এক্সপ্রেশন বা ইকুয়েশন অফ স্পিড ইকুয়েশন অফ ডিসি মোটর। তো এইটুকুনি করতে হবে। ঠিক আছে, এটা ক্ষেত্রে এক কাজ করতে পারো, এই ভোল্টেজ ইকুয়েশন থেকে স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো কোনো অসুবিধা এই অবধি?
আর ওই তো কোশ্চেন, আমি 3টে কোশ্চেন পাঠিয়েছিলাম, ওইগুলোতে দেখো মোটামুটি একটা আইডিয়া পাবে। আসলে এইগুলো তো প্রথম এই 3টেই তো এক্সাম হলো এতদিনে, এরপর তোমাদের এক্সামটা হলে আবার বোঝা যাবে আর কি, যে আরো একটা কোশ্চেন আর কি অ্যাভেলেবেল হবে। আমাদেরকে তো বলছে আবার ক্লাস টেস্টে 3টে চ্যাপ্টার দেবে। কি 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 চ্যাপ্টার? ওই যে প্রথম দুটো, একটা বেসিক ইলেকট্রিক ও আচ্ছা, প্রিন্সিপালস ভালো না কথা। বেসিক ইলেকট্রিক ওই প্রিন্সিপাল যেটা আছে সেটা তোমরা একদম নর্মাল, মানে তোমরা ওই রেজিস্ট্যান্সের যেগুলো আছে, মানে কি বলবো, নর্মাল কার্চফ ল থেকে ওই পার্টগুলো যেখানে আছে ওইগুলো আর কি, বুঝতে পারলে? মানে আগের বছরের ইলেকট্রিক্যালের বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বছরের ইলেকট্রিক্যালের বইয়ে তোমাদের একদম যে নর্মাল জিনিসগুলো ছিল আর কি, মানে কি বলবো, থেভনিন নর্টন, তারপরে থেভনিন স্টার। নর্টন, হ্যাঁ থেভনিন নর্টন, তারপর ধরো এইগুলো রয়েছে যেটা আর কি। তোমরা কি স্টার ডেল্টা কানেকশন করেছিলে? আমাদের কলেজে করিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওইগুলো আছে এর এর মধ্যে, ওটা আলাদা পলিফেজ সার্কিট হিসাবে রয়েছে স্টার ডেল্টা আচ্ছা। কানেকশনটা। তারপর ইয়ে রয়েছে কি বলে, উম, ওই নর্মাল, দেখো মেন হচ্ছে তোমরা দেখবে তোমাদের যে বইটা আছে বইয়ের মধ্যে থেকে ওই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার, যেটা কারেন্টের চ্যাপ্টারটা, বুঝতে পারছো তো, যেখানে কারচফ ল আচ্ছা। বা অন্যান্য আছে সেইটা, আর অল্টারনেটিং হুম। কারেন্ট, এই দুটোকে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে সব। এছাড়া এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি। ওই দুটো চ্যাপ্টারকে তোমাদেরকে, যে অতটা হয়তো টাইম হবে না, কিন্তু ওই দুটো চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে নিজেদের করতে হবে। আর তোমাদের আগের সেমিস্টারেই তো ছিল ইলেকট্রিক কারেন্টের, হুম হুম। আর একটু রেজিস্ট্যান্সের অঙ্ক ইয়ে, তারপর এই মানে অল্টারনেটিং কারেন্টের দেখবে পাওয়ার ফ্যাক্টর, কোশ্চেনে দেখো পাওয়ার ফ্যাক্টর বার করা, তারপর সিআর সিরিজ ওইগুলো হ্যাঁ, দিয়েছিল। তারপর এই থেভনিন নর্টন থিওরেম বার করা, ইকুইভ্যালেন্ট সার্কিট, ওইগুলো রয়েছে। তো ওইগুলো থেকে কিন্তু আসবেই প্রশ্ন, ওইগুলো কমন পার্ট। আর তাছাড়া এইখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে, এই যেগুলো আমি করাচ্ছি বড় প্রশ্ন। এছাড়া বাকিগুলো সব ডেফিনেশন দেবে, যে এই রিলে ফিউজ ওইগুলো থেকে, ওইগুলোতে কোনো ডেরিভেশন নেই, তো যা আছে ডেফিনেশনই দেবে, যে এইগুলোর কাজ কি, শর্ট নোট, রাইট আ শর্ট নোট অন দিস রিলে ফিউজ কন্ডাক্টস এইগুলোর ওপর। তো আপাতত এইগুলোকেই রেডি করে নাও, কারণ টাইম তো নেই খুব একটা বেশি পুরো জিনিসটাকে কমপ্লিট করার। আচ্ছা চলো, এটা তো হলো, ট্রান্সফরমারটা ধরা যাক তাহলে আজকে। ট্রান্সফরমারটা আমি এখান থেকে করাচ্ছি। ট্রান্সফরমারটা কি, নর্মাল ট্রান্সফরমারটা কি, এটা তোমরা একটু পরে তোমরা নিজেরা একটু লিখে নিও, ঠিক আছে? তো আপাতত নোটটা থেকেই আমি করিয়ে দিই এটা। ট্রান্সফরমারটা হচ্ছে কি, যে এমন একটা ডিভাইস যেটা কি করছে, আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ, এসি ভোল্টেজ, সেটাকে চেঞ্জ করছে। আরএমএস ভ্যালু অফ ভোল্টেজকে চেঞ্জ করছে, কিন্তু ফ্রিকোয়েন্সি আমার সেম থাকছে। মানে তুমি ইনপুটে তুমি একটা যদি এসি কারেন্ট দাও ইনপুটে ট্রান্সফরমারের, তাহলে আউটপুটে তুমি কি পাবে, আউটপুটে তুমি আইদার তুমি হাই ভোল্টেজ পাবে, ফ্রিকোয়েন্সি সেম রেখে, ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, আইদার হাই ভোল্টেজ পাবে আর বা আরও কম হয়ে যাবে, লো ভোল্টেজ পাবে, মানে এই ভ্যালুটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আরএমএস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কিন্তু ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকছে। যেহেতু ফ্রিকোয়েন্সিটা এফটা, মানে ফ্রিকোয়েন্সিটা আনচেঞ্জ থাকছে, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমি বলতে পারি যে ট্রান্সফার করা যাচ্ছে। সিগন্যাল কিন্তু মেনলি ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সির ওপরই কিন্তু নির্ভর করছে যে আমি কীরকম সিগন্যাল আমি সেন্ড করছি। তো যদি ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে ফিক্স থাকছে, তাহলে আমরা বলতে পারি যে এখানটায় যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে সেটাকে কমপ্লিটলি ট্রান্সফার করা যাচ্ছে। বরঞ্চ আমার এখানটায় কি হচ্ছে, সিগন্যালটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে আইদার বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি অ্যাম্পলিটিউডটাকে, বা যেটা হচ্ছে ভোল্টেজের ভ্যালুটাকে, ঠিক আছে? এটা কোন প্রিন্সিপালের ওপর কাজ করে? প্রিন্সিপাল এটা হচ্ছে ফ্যারাডেস ল এর ওপর কাজ করে, ঠিক আছে? হ্যালো, একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এটা কাজ করে হচ্ছে ফ্যারাডেস ল এর প্রিন্সিপালের ওপর। ফ্যারাডেস ল এর প্রিন্সিপাল কি তোমরা একটুখানি এবার ভেবে দেখো। এটা এখানে আমি লিখে রেখেছি সব কিছু, আমি জাস্ট জিনিসটা তোমাদের বলছি আইডিয়া করার জন্য, যে ধরো নর্মাল একটা ট্রান্সফরমার কীরকম হয়, কি দিয়ে তৈরি হয়? নর্মাল ট্রান্সফরমারে
তোমাদের একটা ধরো এরকম একটা সফট আয়রন কোর থাকবে, আর এই কোরের মধ্যে তুমি কয়েল পেঁচিয়ে রেখেছো। এই কোরটার মধ্যে তুমি কি করেছো, কয়েল পেঁচিয়ে রেখেছো। এই যে ফার্স্ট সাইডে যে কয়েলটা রয়েছে এটা হচ্ছে আমার, এটাকে বলবো আমরা প্রাইমারি কয়েল। আর এই সাইডে যেটা লাগাচ্ছ সেটাকে আমি বলবো সেকেন্ডারি। এখানে বেশিও থাকতে পারে কয়েল সংখ্যা, কমও থাকতে পারে, এটাকে আমি বলবো সেকেন্ডারি কয়েল। এবার আর এইটা হচ্ছে একটা সফট আয়রন কোর। ঠিক আছে, এবার ঘটনাটা কি হচ্ছে দেখো, আমরা নর্মালি করি কি, আমরা একটা এসি ইনপুট দিই। এসি ইনপুটটা যেটা দিচ্ছি সেটা প্রাইমারিতে দিচ্ছি, এসি ইনপুট প্রাইমারিতে আমরা অ্যাপ্লাই করছি। তো খেয়াল করে দেখো, যদি আমি একটা এসি ইনপুট আমি প্রাইমারিতে অ্যাপ্লাই করি, কি ঘটনাটা ঘটবে। এটা কিন্তু আয়রনের, এই যে ট্রান্সফরমারের এই বডিটা, এটা কিন্তু আয়রনের তৈরি। তার মধ্যে যদি আমার, তুমি খেয়াল করে দেখো, যদি আমার একটা এসি কারেন্ট যদি আমার যায়, বা কারেন্টটা যদি আমার কন্টিনিউয়াসলি এই লুপগুলোর মধ্যে দিয়ে বা এই কয়েলগুলোর মধ্যে দিয়ে চেঞ্জ করে, যেটা আমার এই ট্রান্সফরমারের এই অংশটাকে ঘিরে রেখেছে, আমার ট্রান্সফরমারের মধ্যে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না, ম্যাগনেটাইজড হয়ে যাবে কিনা। একটা লোহাকে তুমি যদি, একটা লোহাকের মধ্যে দিয়ে তুমি যদি একটা কয়েল, এটা সোলেনয়েডের মতো কেস হচ্ছে, একটা লোহার টুকরো আছে, তুমি যদি একটা লোহার মধ্যে দিয়ে একটা এরকম কয়েল পেঁচিয়ে দাও, আর ওই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস হয়, তাহলে কি হয়, আমার ম্যাগনেটিক ফিল্ড ওই কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যেহেতু আমার ওই কয়েলের ভেতরে লোহাটা রয়েছে, মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, সোলেনয়েডের কেসটা মাথায় রাখবে, সোলেনয়েডের কেসটা মাথায় রাখবে। যদি আমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে আমার ওই কয়েলের ভেতরে, তাহলে আমার কি হবে, আমার যে ম্যাগনেটিক, যে ওই সোলেনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক কি না। এটা আমার ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করছে, এন, এটা ধরো এস। একটা সোলেনয়েড ম্যাগনেটিক ফিল্ডের মতো, একটা ম্যাগনেটের মতো কাজ করে যখন সোলেনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট যায়। তুমি এই কয়েলের ভেতরে একটা আয়রন বা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ঢুকিয়ে রাখো, তোমার ম্যাগনেটিক ফিল্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি তখন কাজ করবে যখন আমার কারেন্টের ডাইরেকশনটা একটা পার্টিকুলার দিকে আছে, কারেন্টের ডাইরেকশনটা একটা পার্টিকুলার দিকে আছে। কিন্তু এখানটায় আমি এসি কারেন্ট দিচ্ছি, এসি ইনপুট দিচ্ছি, অল্টারনেটিং কারেন্ট। তার মানে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, হবে কি হবে না। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা যদি কন্টিনিউয়াসলি আমার আয়রনের মধ্যে চেঞ্জ হয়, তাহলে আয়রনের মধ্যে কি হবে, যদি আমার বারবার যদি এই কোরটার মধ্যে যে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার ডাইরেকশন যদি বারবার চেঞ্জ হয়, কারণ কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে আমার কোরটার মধ্যে কি তৈরি হবে, একটু আগেই তো পড়লাম, কি তৈরি হবে বলো, কারেন্ট। ইনডিউসড কারেন্ট। ইনডিউসড ইএমএফ বা ইনডিউস কারেন্ট, ইনডিউসড ইএমএফ। একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, একটা ইএমএফ, ইনডিউসড ইএমএফ তৈরি হবে আমার। সেই ইনডিউসড ইএমএফটা যেহেতু আমার এই সেম আয়রন কোরের সাথে আমার সেকেন্ডারি কয়েলটা লাগানো রয়েছে, সেই ইনডিউসড ইএমএফটা বা সেই ম্যাগনেটিক ফ্লাক্স, আচ্ছা আরেকটা কেস দেখো, যেহেতু আমার এই পুরো জিনিসটা ম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে, আমার ফ্লাক্স আমার সেকেন্ডারির সাথেও লিঙ্কড হবে। ব্যাপারটা এইভাবে বোঝো, দুটো ঘটনা ঘটছে। প্রথমত, প্রাইমারি কয়েলে আমি একটা এসি ইনপুট দিচ্ছি, প্রাইমারি কয়েলে এসি ইনপুট দেওয়ার ফলে আমার কি হচ্ছে, এই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কয়েলের মধ্যে।
সেই কয়েলটার জন্য আমার কি হচ্ছে, এই যে ট্রান্সফরমারের যে এই আয়রন কোরটা রয়েছে সেটার মধ্যে আমার সেটা ম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যেহেতু আমার এই সেম কয়েলের সাথে আমার সেকেন্ডারিটা কানেক্টেড, সেম কোরটার সাথে সেকেন্ডারি কয়েলটা কানেক্টেড, এই সেম ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার এই সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়েও পাস হচ্ছে। এবার যেহেতু কারেন্টটা আমার অল্টারনেটিং কারেন্ট, ম্যাগনেটাইজ যে কোরটা, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার মানে যে ফ্লাক্সটা রয়েছে তার ডাইরেকশন বা ফ্লাক্সটাও আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো আমার দুটোতেই আমার একটা মানে আমার প্রাইমারি কয়েলেও আমার একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, আবার সেকেন্ডারি কয়েলেও একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে কিনা বলো একটুখানি। হ্যাঁ স্যার। এবার ধরো কারেন্ট যদি আমার থ্রু প্রাইমারি, সেটা যদি আমার আইপি হয়, আইপি ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি I0 সাইন ওমেগা টি, I0 সাইন ওমেগা টি, সেটা হচ্ছে ধরো আমার কারেন্ট থ্রু প্রাইমারি। তাহলে ফ্লাক্স লিঙ্কড উইথ সেকেন্ডারি কত হবে? ফ্লাক্স লিঙ্কড উইথ সেকেন্ডারি, ফ্লাক্স লিঙ্কড উইথ সেকেন্ডারি কয়েল কত হবে? ফাই এস ইকুয়ালস টু কত হবে? এম ইন্টু আইপি হবে কি হবে না? এটা আমরা ফ্যারাডেস লতে আগের বার পড়েছিলাম। এমটা কি বলো? মিউচুয়াল ইন্ডাকটেন্স। হ্যাঁ, কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে। এবার তাহলে যদি তাহলে আমার প্রাইমারিতে আমার যে ডেভেলপটা কত হচ্ছে, সরি সেকেন্ডারিতে আমার ইএমএফ ডেভেলপ কত হচ্ছে? ইএমএফ ডেভেলপড ইন সেকেন্ডারি, ইএমএফ ডেভেলপড ইন সেকেন্ডারি কত হবে? ইএস ইকুয়ালস টু সামথিং, এখানে অবভিয়াসলি সেকেন্ডারি কয়েলটাও থাকছে। আপাতত আমি কয়েল সংখ্যাটা ধরছি না, ধরো আমি N2 ধরছি। N2 হচ্ছে নাম্বার অফ কয়েলস ইন দ্য সেকেন্ডারি, সেটা ইকুয়ালস টু ফাই ফাই ডিটি, ফাই এস ডিটি, সেটা আমার হয়ে যাবে মাইনাস N2 এম ডি আইপি ডিটি। এটা ক্যালকুলেট করলে তোমার কি বেরোচ্ছে? আইপির ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ -N2 এম, মিউচুয়াল ইন্ডাকটেন্সটা থাকছে, ওমেগাটা বেরিয়ে আসছে I0 কস ওমেগা টি, I0 কস ওমেগা টি। এই পুরো জিনিসটাকে তুমি লিখতে পারো E20 কস ওমেগা টি। তা এটা থেকে আমি কি বুঝতে পারছি? তাহলে দ্য ফ্লাক্স ইন, এখান থেকে আমি বুঝতে পারছি দ্য ফ্লাক্স দাস দ্য ইএমএফ ইন দ্য secondary is also alternating, তাই তো? এই ফর্মুলা থেকে প্রমাণ হয়ে গেল, অল্টারনেটিং উইথ সেম ফ্রিকোয়েন্সি ওমেগা, উইথ সেম ফ্রিকোয়েন্সি ওমেগা। ঠিক আছে তো? তাহলে আমি এখান থেকে দেখছি যে আমার যে ইএমএফটা সেকেন্ডারিতে তৈরি হবে সেটা আমার অল্টারনেটিংই হবে, কারণ এখানে কস ওমেগা টি রয়েছে, আর আমার স্টার্টিংয়ে কারেন্ট যেটা ছিল সেটা সাইন ওমেগা টি ছিল প্রাইমারিতে, আর ইএমএফ যেটা তৈরি হচ্ছে সেটা আমার কস ওমেগা টি হচ্ছে। তার মানে অল্টারনেটিং ইএমএফই তৈরি হচ্ছে, যেটা আমার কি বলে অল্টারনেটিং, কি বলবো, অল্টারনেটিং ইএমএফই তৈরি হচ্ছে উইথ সেম ফ্রিকোয়েন্সি ওমেগা। তাহলে ইএমএফ ইএমএফ অ্যাট প্রাইমারি কত হবে?
ইএমএফ অ্যাট প্রাইমারি সেটা কত হবে, সেটাকে তুমি ইপি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ইপি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আইপি, কারেন্ট ইন প্রাইমারি ইন্টু জেডপি, ইম্পিডেন্স অফ প্রাইমারি। আইপিটা তো জানোই, জেডপিটা লিখে রাখি, ইম্পিডেন্স অফ প্রাইমারি। অফ প্রাইমারি কয়েল। ঠিক আছে, ইম্পিডেন্স অফ প্রাইমারি কয়েল হুইচ ইজ ইকুয়ালস টু জেডপি আই জিরো সাইন ওমেগা টি। এই জিনিসটাকে তুমি নিতে পারো ইকুয়ালস টু E10 সাইন ওমেগা টি। আগেটা 20 ধরেছিলাম তো, নাকি E2 ধরে, হ্যাঁ E20 সাইন ওমেগা টি কস ওমেগা টি ধরেছিলাম, আর এটা হচ্ছে E10 সাইন ওমেগা টি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইএমএফ অ্যাট প্রাইমারি। ঠিক আছে, এবার ট্রান্সফরমার রেশিও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্রান্সফরমার রেশিও কাকে বলবো? ট্রান্সফরমার রেশিও সেটা হচ্ছে এটা হচ্ছে রেশিও অফ কে ইকুয়ালস টু রেশিও অফ, আচ্ছা রেশিও কেন লিখছি, কে ইকুয়ালস টু আরএমএস ভোল্টেজ অ্যাট সেকেন্ডারি by RMS voltage at primary. RMS voltage at primary. ঠিক আছে, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, which is equals to RMS ভোল্টেজটা কি হয়, E20 by √2 by E10 by √2, that is equals to E20 by E10. ঠিক আছে, আচ্ছা এইখানটা একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে যে ধরো এখানে একটা এন টার্ম আসবে, ইএমএফ ইন্ডিউসড অ্যাট দ্য প্রাইমারি, সেটাও কিন্তু আমার ফ্লাক্সের উপর নির্ভর করছে আর সেলফ ইন্ডাকটেন্সের উপর নির্ভর করছে। একটুখানি মিস হয়েছে, সেলফ ইন্ডাকটেন্স আছে তো এখানটা, দাঁড়া এই জায়গাটা একটু ভুল করে ফেললাম। আচ্ছা এর ক্যালকুলেশনটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা চলো এই ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখাচ্ছি, এই ক্যালকুলেশনটা বাদ রেখো, এটা ইএমএফ অ্যাট দ্য প্রাইমারি এটা বাদ রেখো, এটা করো না। ঠিক আছে স্যার আমরা কি এগুলো করবো নাকি নোট থেকে করবো? আমি এটা এখান নোট থেকেই করো, অসুবিধা নেই, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, নোটের জিনিসটাই দেখাচ্ছি, নোটে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ট্রান্সফরমার রেশিও যেটা আছে এগুলো নোটের মধ্যে দেওয়া রয়েছে, চলো দেখিয়ে দিই, নোট থেকেই দেখিয়ে দিই। মেন হচ্ছে এই পার্টটা, ট্রান্সফরমার রেশিওটা খেয়াল রাখবে, স্টার্টিং থেকে একটুখানি বলছি এখান থেকে। আচ্ছা কনস্ট্রাকশনটা বলে দিচ্ছি, কনস্ট্রাকশনটা তোমাদের এরকম একটা মানে আয়রন কোরের মধ্যে তোমার তার পেঁচানো রয়েছে, এই সাইডটা প্রাইমারি আর এই সাইডটা সেকেন্ডারি। ঠিক আছে, এই যে তোমরা যদি দেখো ছবিটাকে, তাহলে তোমরা দেখতে পাবে যে এইটা কিন্তু একটা সিঙ্গেল কোর নয়, এটা কিন্তু অনেকগুলো পিসে কাটা রয়েছে, কেটে সেটাকে আবার জোড়া লাগানো। দেখতে এটা এরকম যদি তোমরা দেখো, ট্রান্সফরমারটাকে এইভাবে তৈরি করা হয়। কেন বলো তো? এইভাবে তৈরি করা হয় তার যাতে আমার এডি কারেন্টের জন্য লসটা কম হয়। এডি কারেন্টটা কি, যদি একটা মানে ভলিউম অফ মেটালকে তুমি যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো, তাহলে এই যে পুরো ভলিউম জুড়ে তার মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হবে, যেটা গোল হয়ে ঘুরবে, ঘুরে আমার কি করবে, আর যদি আমার একটা কারেন্ট তৈরি হয় ওই মেটালের মধ্যে, ওই ভলিউমের মধ্যে তৈরি হবে, পুরো মেটালটার ভলিউমের মধ্যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে। এবার এই কারেন্টটা যেমনি আছে, আমার কি হচ্ছে, আমার এটা একটা তৈরি করছে, হিট লস করছে। যখনই কারেন্ট আসবে মেটালের মধ্যে, মেটালের তো একটা নিজস্ব হালকা হলেও রেজিস্ট্যান্স থাকবে, তার ফলে আমার কি হবে, হিট লস হবে।
তো হিটের এইটা হচ্ছে আমার এডি কারেন্ট লস। এবার এডি কারেন্টের লসটা কমাবার বেস্ট উপায় হচ্ছে কি, তুমি এই তোমার যে মেটাল শিটটা আছে সেটাকে তুমি অনেকগুলো পাতলা পাতলা টুকরে ভাগ করে দাও, ভাগ করে আবার জোড়া লাগিয়ে দাও। এই যে তুমি যে জোড়া লাগাচ্ছ না, এটা নর্মাল জোড়া লাগাচ্ছ না, এদেরকে ল্যামিনেট করে জোড়া লাগাচ্ছ, মানে দুটোর মধ্যে কানেকশনটা ইনসুলেশন থাকবে। এই দুখানা যে পাতলা পাতলা সিট হয়ে গেছে তাদের মধ্যে কি হচ্ছে, ইনসুলেশন থাকছে। তার ফলে হচ্ছে কি, যখন এর মধ্যে একটা কারেন্ট তৈরি হচ্ছে আবার এর মধ্যেও একটা কারেন্ট তৈরি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো এই দুটো পাশাপাশি সিটে কারেন্টের ডাইরেকশন কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক কি না? একটা সিটে কারেন্টটা এরম যাচ্ছে আর অন্য সিটেও কারেন্টটা এরকমই যাচ্ছে, কিন্তু তুমি খেয়াল করে দেখো ঠিক এই পয়েন্টে গিয়ে আমার কারেন্টের ডাইরেকশনটা উল্টে গেল কিনা দুটো সিটের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, উল্টে গেল। তাহলে এর ফলে আমার যে ইয়েটা তৈরি হচ্ছে না, এই কারেন্টের নেট এফেক্টটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? আর যেহেতু আমার ল্যামিনেট করা রয়েছে তার ফলে আমার কি হচ্ছে, এক্ষেত্রে আমার কারেন্টটা আমার মানে লার্জ কারেন্ট হচ্ছে না, কারেন্টটা খুব ছোট হচ্ছে, যেটা আমার এইটুকুনি সিটের মধ্যে রয়েছে। তো এর ফলে হচ্ছে কি, এই যে ল্যামিনেট করে দেওয়ার ফলে আমার এই যে এখানটা লেখা রয়েছে টু মিনিমাইজ দ্য এডি কারেন্ট সফট কোর ইজ দ্য সফট আয়রন কোর ইজ ফর্মড বাই ল্যামিনেশন অফ এ নাম্বার অফ আয়রন সফট আয়রন প্লেটস ইনসুলেটেড ফ্রম ওয়ান অ্যানাদার। এইভাবে ল্যামিনেট করা হয় যাতে এডি কারেন্ট লস থেকে ট্রান্সফরমারকে বাঁচানো যেতে পারে, ঠিক আছে? তো তো এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট ট্রান্সফরমার কনস্ট্রাকশনের মধ্যে, ঠিক আছে? আর আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে সেই ট্রান্সফরমার যেখানে কোনো লস অফ এনার্জি হচ্ছে না, মানে যা তুমি প্রাইমারিতে যত পরিমাণ এনার্জি দিচ্ছ সেম অ্যামাউন্ট অফ এনার্জি তুমি সেকেন্ডারিতে পাচ্ছ, কোনো এনার্জি লস হচ্ছে না, সেটাকে তুমি আইডিয়াল ট্রান্সফরমার বলবে। হোয়ার দেয়ার ইজ নো লস অফ এনার্জি, সেটাকে তুমি আইডিয়াল ট্রান্সফরমার বলবে, ঠিক আছে? এবার এইখানটায় আমি ক্যালকুলেশনটায় আসছি, এই ক্যালকুলেশনটা আমি একটুখানি দেখাচ্ছি আবার ট্রান্সফরমার রেশিওটা আনার জন্য। এটা আমার করা রয়েছে নোটের মধ্যে, তাও তোমরা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘটনাটা ঘটছে কি, এটা হচ্ছে আমার, এটাকে আমি বলবো হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন অফ ট্রান্সফরমার, সরি, ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ইন দ্য কোর, আয়রন কোর, magnetic field produced in the iron core সেটা কত হয়ে যাবে, B equals to mu Ni, nটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি পার ইউনিট লেন্থ ইন প্রাইমারি। ঠিক আছে, এবার এইখানটা কি হচ্ছে, ফ্লাক্স লিঙ্কড উইথ বোথ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, ফ্লাক্স লিঙ্কড উইথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। কত পরিমাণ ফ্লাক্স লিঙ্কড হয়ে রয়েছে, ফাই এম, সেটা ইকুয়ালস টু এ ইন্টু বি। এ হচ্ছে অবভিয়াসলি এরিয়াটা আর বি হচ্ছে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে আমার টোটাল ফ্লাক্স থ্রু দ্য কয়েলস কত হবে, ফ্লাক্স থ্রু প্রাইমারি, টোটাল ফ্লাক্স থ্রু প্রাইমারি, এখানে নাম্বার অফ কয়েলসটা গুণ করতে হবে, এখানে আমার নাম্বার অফ কয়েলসটা গুণ করে দিতে হবে, দ্যাট ইজ phi equals to n1
এ বি, N1 AB, N1AB which is equals to, যদি আমি N1টা রাখি N1 ইন্টু এ, বি এর জায়গায় আমি কি বসাতে পারি, মিউ এন আইটা বসাতে পারি, মিউ এন আই এর জায়গায় আমি কি করব, I0 সাইন ওমেগা টি বসিয়ে দেব, I0 সাইন ওমেগা টি, ওমেগা টি। এবার I0 সাইন ওমেগা টি যেহেতু আছে, সেখানটায় আমি একটা কাজ করতে পারি, সেটাকে আমি কি করতে পারি, এন I0টাকে আমি V0 বাই জেড এ কনভার্ট করে দিতে পারি, জেড হচ্ছে ইম্পিডেন্স, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানটা আমি কি করলাম বলো তো, খেয়াল করে দেখো, যেহেতু আমার প্রাইমারিতে একটা ইন্ডাকটেন্স রয়েছে, খেয়াল রাখবে প্রাইমারিতে যেহেতু আমার একটা ইন্ডাকটেন্স রয়েছে, এটা আমি এখানটায় করেছি দেখতে পারো, কোথায় গেল, হ্যাঁ, ইনপুট ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি এইটা V1 ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি, সেখান আর এলটা হচ্ছে আমার প্রাইমারি কয়েলের সেলফ ইন্ডাকটেন্স, L1টা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তাহলে আমার কারেন্টটা কত হয়ে যাবে, এই জিনিসটা হবে কি হবে না, V0 বাই ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, কারণ আমার কারেন্টটা ভোল্টেজের থেকে কত পরিমাণ পিছিয়ে থাকে, পাই বাই টু পিছিয়ে থাকে, কারেন্টটা আমার ভোল্টেজের থেকে পাই বাই টু পিছিয়ে থাকে ইন কেস অফ ইন্ডাক্টর। সেই কারণে যখন আমি খেয়াল করো, এইটা অবভিয়াসলি এই পার্টটা আমার জেড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্পিডেন্স, এই পার্টটা আমার ইম্পিডেন্স হয়ে যাচ্ছে। তাই জন্য দেখো, যখন আমি এখানটায় কারেন্ট I0 জায়গায় ভোল্টেজটা বসাচ্ছি, V0 বাই জেড বসালাম, এখানটায় সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু লিখে দিলাম। বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই তো এই জায়গাটা? ঠিক আছে স্যার। তাহলে এবার আমার ইএমএফ থ্রু প্রাইমারি কত, EMF in primary, not through primary, EMF induced in primary. EMF induced in primary সেটা কি হবে, E1, এটাকে আমি E1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, E1 ইকুয়ালস টু d phi dt, মাইনাস সামনে থাকবে অবভিয়াসলি, তো বসালে এটা আমি লিখতে পারি ইকুয়ালস টু E1 মাইনাস এই যে পার্টটা আছে এখানে আমার শুধু সাইনটাই আমার মানে কি বলবো টি এর সাথে যাচ্ছে, কিন্তু তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি যদি করি, আমার ওমেগাটা বেরিয়ে আসবে আর সাইনটা আমার কস হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, আমার এটা এই জিনিসটা বেরোচ্ছে N1 ওমেগা, আর এক কাজ করছি, বাকি এই পুরো টার্মটাকে আমি ফাই জিরো ধরে নিচ্ছি সুবিধার জন্য, পুরো এই বাকি টার্মটাকে ফাই জিরো বা ফাই এম জিরো কস ওমেগা টি মাইনাস পাই বাই টু, ফাই জিরো কি আর ফাই এম জিরো, কারণ এতগুলো কনস্ট্যান্ট টার্ম তো আমার লাগবে না, তাই আমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই, বারবার লেখার কি দরকার আছে। ফাই জিরো হচ্ছে আমার কি এ মিউ এন জেড, জেডটা ইম্পিডেন্স, V0 বাই জেড, জেডের জায়গায় আমি ওমেগা L1ও লিখতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ফাই এম জিরোটা। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে E1 is proportional to N1, that is number of coils in primary, ঠিক আছে, তাই পেলাম তো এখান থেকে E1 is proportional to N1। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, ম্যাক্স ভ্যালু হয়ে যাবে E10 দিয়ে রিপ্রেজেন্ট করব, E10 ইকুয়ালস টু কি হয়ে যাবে, খেয়াল করে দেখো, মাইনাস N1 ওমেগা ফাই এম জিরো, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, মানে যেটার জন্য আমার এই কস টার্মটা ম্যাক্সিমাম ভ্যালু কি হয়, কসের ম্যাক্সিমাম ভ্যালু +1 হয়, তো এটা 1 হয়ে গেল, তো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু ইজ ইকুয়াল টু E0 ইকুয়ালস টু মাইনাস N1 ওমেগা M0, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো ইএমএফ ইন সেকেন্ডারি কত হবে, ইএমএফ ইনডিউসড ইন সেকেন্ডারি,
সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলে আমার ইএমএফ কত হবে? এটাকে আমি ই টু দিয়ে রিপ্রেজেন্ট করব। ই টু ইকুয়ালস টু, খেয়াল করে দেখবে আমার বাকি জিনিসগুলো সেম আছে, শুধু আমার এখানটায় এন টু গুণ হয়ে যাবে, শুধু এন টু গুণ হয়ে যাবে, বাকি জিনিসগুলো আমার সেম থাকছে। দ্যাট ইজ ওমেগা ফাই এম জিরো কস ওমেগা টি মাইনাস পাই বাই টু। সেম থাকছে, সব সেম থাকছে, শুধু আমার এখানটায় কি হয়ে যাচ্ছে, এন টুটা ঢুকে যাচ্ছে। এন টুটা কি? নাম্বার অফ কয়েলস ইন সেকেন্ডারি। এই জায়গাটা বুঝতে পারলে তো? কেন এটা হ্যাঁ হলো? স্যার বুঝেছি। কারণ ফ্লাক্স যেটা আছে, ফ্লাক্সটা আমার বোথ সাইডে সেম। ফ্লাক্স যেটা আছে ডিফাই ডিটি, একটা কাজ একটু ভুল করছি, দাঁড়াও এই জায়গাটা, এইখানটায় কাজ করি, ফর্মুলাটা ঠিক হয়ে যাবে, এটাকে এরাম করে লিখি ডিফাই ডিটি, এখানে বরং চেনটা ঢুকিয়ে দিই, ফ্লাক্স ইন প্রাইমারি, এইখান থেকে আমি এন ওয়ানটাকে সরিয়ে দিই, বেস্ট হচ্ছে এটাই। ফ্লাক্স ইকুয়ালস টু এবি, ফ্লাক্স যেটা আছে টোটাল ফ্লাক্স থ্রু প্রাইমারি সেটা হচ্ছে এবি, সেটা ইকুয়ালস টু এ মিউ আই জিরো, ফ্লাক্স থ্রু, টোটাল ফ্লাক্স থ্রু প্রাইমারি কয়েল করে দিই, প্রাইমারি কয়েল। সেটা হয়ে যাচ্ছে এই জিনিসটা, এটা এম করে দিলাম। তাহলে অবভিয়াসলি ইনডিউসড ইএমএফ ইন দ্য প্রাইমারি, সেখানে আমি এবার মাইনাস এন ওয়ানটা নিয়ে আসবো, এখানে ফাই এম নিয়ে আসলাম। তাহলে এন ওয়ানটা হচ্ছে কি? নাম্বার অফ কয়েলস ইন প্রাইমারি। সিমিলারলি তাহলে এখানেও বুঝতে পারছো যে নাম্বার অফ কয়েলস ইন সেকেন্ডারি সেটা আমার সেম জিনিস হবে, কারণ সেটা আমার কত হবে যদি আমি পাশে লিখি, বুঝতেই পারছো, ইকুয়ালস টু মাইনাস এন টু ডিফাই ডিটি। ডিফাই ডিটি করলে তুমি এই জিনিসটাই পাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ফ্লাক্স থেকে N1 কেটে দিলেন? কোনটা? কোথায়? এন ওয়ান? ফ্লাক্স থেকে? না না, ফ্লাক্স থেকে এন ওয়ানটা সরালাম, দেখো হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ধরছি ফ্লাক্স থ্রু ইচ কয়েল, ফ্লাক্স থ্রু ইচ প্রাইমারি কয়েল, সেটা আমি লিখলাম। এরপর যখন ইএমএফটা বানাচ্ছি তখন আমি মাইনাস এন ওয়ান ডিফাই এম ডিটি এইভাবে আমি নিচ্ছি, আমার নোটেও এইভাবেই রয়েছে, ঠিক আছে তো? ফ্লাক্স থ্রু টোটাল প্রাইমারি, তাতে আমার সুবিধা হবে, কারণ কি আমি যখন আবার পরে সেকেন্ডারি কয়েলের জন্য আনছি তখন আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখতে পারবো। তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলাটা আমি এখানে লিখতে পারবো অ্যাজ ই টু ইকুয়ালস টু মাইনাস এন টু ডিফাই এম ডিটি। বুঝতে পারলে তো? এই কারণে আমার এইটা আমি ডাইরেক্ট লিখে দিলাম, তাহলে আমার আর গন্ডগোল হবে না। এবার তুমি ডিফাই এমটাকে তুমি যদি এই ডিফাই এম ডিটি করো, তুমি খেয়াল করো, তুমি এই টার্মটাই পারবে, ওমেগা জিরো ফাই এম জিরো কস ওমেগা টি মাইনাস পাই বাই টু, তাই তো? শুধু আমার তফাৎটা কি হচ্ছে, আমার এন টু গুণ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। আমি করলাম কি, প্রত্যেক কয়েলের সাথে কত পরিমাণ ফ্লাক্স জড়িত রয়েছে, প্রত্যেক কয়েলের সাথে, সেটা হচ্ছে এ ইন্টু বি। এ হচ্ছে এরিয়া, এ হচ্ছে এরিয়া অফ দ্য কয়েল, এরিয়া অফ কয়েল, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তাহলে তুমি দেখো প্রাইমারিতে কত পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হবে, সেটা হচ্ছে ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এন ওয়ান ইন্টু চেঞ্জ অফ ফ্লাক্স ডিফাই এম ডিটি। এন ওয়ানটা কি? আমার প্রাইমারিতে কতগুলো কয়েল আছে, এইটা ক্যালকুলেট করে আমি এই জিনিসটা পাচ্ছি, ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এন ওয়ান ওমেগা ফাই এম জিরো কস ওমেগা টি মাইনাস পাই বাই টু। ফাই এম জিরোর মানটা আমি এখান থেকে বসিয়ে দিয়ে ফাই এম জিরো এই জিনিসটাকে ধরেছি, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ই ওয়ান যেটা আছে ইনডিউসড ইএমএফ ইন প্রাইমারি, সেটা এন ওয়ানের সাথে প্রপোর্শনাল, ঠিক কিনা? হ্যাঁ। এবার যদি আমি একইভাবে সেকেন্ডারিটা বার করি, সেকেন্ডারিটা যদি বার করি সেটার আমার কি হবে, আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে, ই টু ইকুয়ালস টু মাইনাস এন টু ডিফাই এম ডিটি। সেকেন্ডারি কয়েলের মধ্যে কত ইএমএফ তৈরি হচ্ছে, শুধু আমার সেম জিনিস থাকছে, কারণ দুটো কয়েলের সাথেই একই পরিমাণ ফ্লাক্স আমার রয়েছে, ঠিক কিনা? দুটো কয়েলের সাথে আমার একই পরিমাণ ফ্লাক্স রয়েছে, কারণ দুটো তো আমার, নাম্বার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একই জিনিসের সাথে কানেক্টেড, যে ফ্লাক্সটা আমার এই ম্যাগনেটের মধ্যে তৈরি হবে, এই আয়রন করে তৈরি হবে, সেটা তো সেম। তার ফলে শুধু আমার এখানটায় নাম্বার অফ কয়েলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমি যদি লিখি তাহলে আমি ই টুটা এই জিনিসটা পাবো, তাহলে ম্যাক্স ভ্যালু কত হয়ে যাচ্ছে? ম্যাক্স ভ্যালু
ম্যাক্স ভ্যালু হবে ই টু জিরো ইকুয়ালস টু মাইনাস ইন্টু ওমেগা ফাই এম জিরো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে ই টু জিরো সেটাও আমার প্রপোর্শনাল টু এন টু। তাহলে এবার ট্রান্সফরমার রেশিওটা কি? ট্রান্সফরমার রেশিওটা কি হবে? E20/E10 মানে N2/N1। হ্যাঁ, কে ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। ই টু আরএমএস বাই E1 আরএমএস, that is equals to E20 by root 2 by E10 by root 2 equals to কি হয়ে যাবে অবভিয়াসলি N2 by N1। ঠিক আছে, অলসো E1 যেটা আছে ইএমএফ প্রডিউস সেটা ইজ প্রপোর্শনাল টু V1 যেটা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাট ইনপুট আর E2 যেটা আছে সেটা আমার কি ইজ প্রপোর্শনাল টু V2 যেটা হচ্ছে ভোল্টেজ অবটেন্ড অ্যাট আউটপুট বা সেকেন্ডারি ভোল্টেজ অবটেন্ড। দেখো E1 E2টা কিন্তু ইএমএফ, কিন্তু আমরা ওটা দেখছি না, কিন্তু আমরা তার সাথে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি বা ভোল্টেজটা পাচ্ছি সেটা দেখছি, ভোল্টেজ অবটেন্ড অ্যাট আউটপুট। তাহলে এখান থেকে আমি কি ভাবছি, দেয়ারফর ইকুয়েশনটা আর একটু বড় হয়ে গেল, কে ইকুয়ালস টু E2 by E1 equals to V2 by V1 equals to N2 by N1। তারপর কি, কনসিডারিং আইডিয়াল ট্রান্সফরমার তার মানে নো লস অফ এনার্জি। আমরা কি পাবো, V1 I1 should be equals to V2 I2, মানে পাওয়ার ইনপুট should be equals to পাওয়ার আউটপুট, তাহলে এখান থেকে V2 by V1 কি পাচ্ছি, which implies V2 by V1 কি পাওয়া যাচ্ছে বলো, I1/I2। I1 by I2। therefore K equals to ফর্মুলাটা আরেকটু বড় হয়ে গেল, E2 by E1 equals to V2 by V1 equals to I1 by I2। এটা হচ্ছে আমার ট্রান্সফরমার রেশিওর ফর্মুলা, এটা হচ্ছে ট্রান্সফরমার রেশিও। এনটা বাদ গেল স্যার। স্যার এন এর টার্মসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল জিনিসটাই তো বাদ চলে গেল, দাঁড়াও। equals to N2 by N1 নাম্বার অফ টার্নস, আসলটাই বাদ চলে গেছিল। এটা হচ্ছে আমার ট্রান্সফরমার রেশিও। এবার এখান থেকে কটা আরো পয়েন্টস আছে যে K1 যদি গ্রেটার দেন হয়, K1 গ্রেটার দেন 1 দ্যাট ইজ N2 গ্রেটার দেন N1। এটা কি, নাম্বার অফ কয়েলস in secondary is greater than primary।
তার ফলে কি হবে, আউটপুট ভোল্টেজ উইল বি গ্রেটার। তাহলে এখান থেকে দেয়ারফর V2 is greater than V1, that is output voltage will be greater, output voltage will be greater, and এটাকে আমি কি করব, টাইপ অফ ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার। নেক্সট পয়েন্ট, কে যদি লেস দ্যান 1 হয় তাহলে কি পাচ্ছি, N1 is greater than N2, number of primary coils is greater than secondary coils, greater than number of secondary coils, তার ফলে কি হবে, therefore V2 V1 বা V2 উল্টো করে দিই, V2 less than V1, আউটপুটটাই তো আমাদের মেন, তাই আমি এইভাবে লিখছি V2 less than V1, that is voltage obtained at output will be less than input voltage at input এই টাইপের ট্রান্সফরমারকে কি বলা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, এবার এখানটায় আমাদের হয় কি, দেখো যে যখন আমরা হাউসহোল্ড সার্কিটে, এটা একটুখানি পয়েন্টস বলে লিখে রাখছি, নোট বলে, পাওয়ার ট্রান্সমিশন, ইউজ অফ ট্রান্সফরমার ইন পাওয়ার, এটা আমার নোটে লেখা নেই, এখানেই লিখে দিচ্ছি, তোমরা পরে এখান থেকে লিখে নিতে পারবে। ইউজ অফ ট্রান্সফরমার্স in power transmission, এটা আমি এখানে লিখে রাখছি, তোমরা পরে এখান থেকে একটু লিখে নিও, ঠিক আছে। কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করতে, কারেন্ট ট্রান্সফার করতে আমার ট্রান্সফরমার ইউজ হয়। এখানটায় হচ্ছে কি, the voltage is increased to about 100, I think, I'm sure নেই সংখ্যাটা, মোস্ট প্রবাবলি এটাই হবে, 100 কিলো ভোল্টস, মানে লাখ ভোল্টের কাছাকাছি, 100 কিলো ভোল্টস in power stations মানে হচ্ছে কি, for using step up transformer, and then distributed to the cities,
কি বলবো এটাকে, সিটিজ বলবো কি, এটা বলতে পারি হচ্ছে টু cities and towns and villages. The power, the voltage is reduced to 220 volts before, but using step down transformer. Using step down transformer before being distributed to the household, before being distributed, মানে আমাদের বাড়িতে ডিস্ট্রিবিউট হওয়ার সময় ভোল্টেজটা কমিয়ে নেওয়া হয় 220 ভোল্টে টু দ্য হাউসহোল্ড। The increase of voltage in first case reduces the current, প্রথম কেসটাতে যে কেন ভোল্টেজটা ইনক্রিজ করে নেওয়া হচ্ছে, reduces the current hence যদি কারেন্ট রিডিউস হয়ে যায় আমার লস অফ পাওয়ার হবে যদি আমার কারেন্টটা ট্রান্সফার হয়, হেন্স রিডিউসিং দ্য লস অফ পাওয়ার, during current transfer through long distances. Otherwise, এইটাই reduce the loss of power of during current transfer through long distances, এইটুকুনি থাকুক নাকি আরেকটু কিছু লিখবো? Otherwise large না, huge cables নাকি, huge cables would require further transfer of power, which would be costly. ঠিক আছে, কেসটা হচ্ছে কি দেখো, যখন আমি ডিস্ট্রিবিউট করছি, এটা তোমরা পড়েছো আই থিঙ্ক এইচএসএস যখন ছিল, যে তোমরা যদি আমাদের ডিসি কারেন্টকে ট্রান্সফার করতে হতো ফ্রম পাওয়ার স্টেশন টু, হ্যালো কানেকশন আছে, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে। ধরো তোমাকে যদি ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্টকে তোমার পাওয়ার স্টেশন থেকে ট্রান্সফার করতে হতো, এবার ওইখানে দেখো তোমাকে যদি ওই 200 ভোল্টেজে, এটা তোমাদের এইচএসে একটা প্রশ্ন আসতো যে 200 ভোল্টেজে কেন আমরা ট্রান্সফার করি না পাওয়ারকে, তো ব্যাপারটা হচ্ছে যে 200 ভোল্টেজে তোমাকে যদি একটা ধরো 1000 কিলোওয়াট পাওয়ার ট্রান্সফার করতে হয়, বা 1000 লাখ 100,000
ওয়াট পাওয়ারকে তোমার যদি ট্রান্সফার করতে হয় অ্যাট 200 ভোল্টস, তোমার কারেন্টের ভ্যালুটা খুব হাই হবে। আর কারেন্টের ভ্যালুটা হাই হওয়ার ফলে কি হচ্ছে, যেহেতু তারের মধ্যে দিয়ে তোমার যাচ্ছে কারেন্টটা, তারে তো একটা ছোট্ট অ্যামাউন্ট হলেও রেজিস্ট্যান্স থাকবে, তো সেই রেজিস্ট্যান্সের জন্য আর হাই কারেন্টের জন্য বিশাল অ্যামাউন্ট অফ পাওয়ার লস হচ্ছে, আই স্কোয়ার আর ফর্মুলা অনুযায়ী একটা পাওয়ারের লস হয়ে যাচ্ছে। তো তুমি যে ডিস্ট্রিবিউট হবে খুব কম অ্যামাউন্ট অফ পাওয়ার, তোমার দূরে যত ডিস্টেন্স বাড়বে তোমার পাওয়ারটা কমতে থাকবে, বেশি অ্যামাউন্ট অফ পাওয়ার তুমি ট্রান্সফার করতে পারবে না, ইলেকট্রিক পাওয়ার। তো এইটা বা ট্রান্সফার করতে গেলে বড় সাইজের কেবলস নিতে হতো, বড় বলতে মোটা কেবলস, বিশাল মোটা মোটা কেবলস লাগতো, যেটা আমার এই পাওয়ার ট্রান্সফারটাকে খুব কষ্টকর বানিয়ে দিত। তো এই সমস্যাটাকেই ওভারকাম করার জন্য এই ট্রান্সফরমার দিয়ে কি করা হয়, এসি কারেন্টটাকে আগে হাই ভোল্টেজে মানে স্টেপ আপ করে দেওয়া হয়, হাই ভোল্টেজে নিয়ে চলে যাওয়া হয়। তার ফলে হচ্ছে কি, যদি ভোল্টেজ হাই হয় কারেন্ট কমে যাবে, কারণ পাওয়ারটা সেম রাখতে হবে। তার ফলে হচ্ছে কি, এবার যখন আমি ট্রান্সফার করছি, যেহেতু কারেন্টটা কমে গেছে আমার লসটা কম হবে। তার ফলেই তোমরা দেখবে এই নর্মাল সাইজের তার যেগুলো আছে, যেগুলো আমাদের এই উপরে যায় না হাই ভোল্টেজ তার, ওরকম তার দিয়েই প্রায় আমাদের কারেন্টটা ট্রান্সফার, ওরকম না, ওই ওর থেকেও একটু বড় হবে হয়তো, ওইরকম হাই ভোল্টেজ তার দিয়েই কারেন্টটা দূর থেকে দূর ট্রান্সফার হয়ে যাচ্ছে। না হলে ওই তার দিয়ে সম্ভব হতো না, বড় বড় সাইজের তার লাগতো, তাও আমার বলতে গেলে মানে আমার কি বলবো, মানে কারেন্টে মানে ঠিকঠাক ট্রান্সফার হতো না, পাওয়ারের অপচয় হতো, কিছু পরিমাণ এনার্জি অ্যাজ হিট রিলিজ করে যেত। ঠিক আছে, তো এই সমস্যাগুলো আমার হতো, এইটা ওভারকাম করেই এই অল্টারনেটিং কারেন্টের কেসটা, এই ট্রান্সফরমার দিয়ে আমার কি বলে এটাকে বাড়িয়ে দেওয়া হয়, মানে ট্রান্সফরমার স্টেপ আপ আর স্টেপ ডাউন করে পাওয়ার ট্রান্সফারটাকে ইজি করা হয় ফর লং ডিস্টেন্স। বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার বলছি ওই লাস্ট ওয়ার্ডটা কি স্যার? কস্টলি। আচ্ছা, একটা অঙ্ক করিয়ে ছেড়ে দেবো আজকে, অঙ্কটা একটু করে নাও সাথে সাথে। আচ্ছা, এইটা তো শেষ হয়ে গেল, এই এই অঙ্কটা দাঁড়াও এক সেকেন্ড, আহা এখানে নেই। আচ্ছা, কোশ্চেন পেপারটা আসছে দেখো তো। হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, এই আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা নিয়ে আসলাম। এই আচ্ছা, কম্পেয়ার বিটুইন জেনারেটর অ্যান্ড মোটর, 2 নম্বরের প্রশ্ন। আর তারপরে প্রশ্নটা দেখো 3 নম্বরের, এ সিঙ্গেল ফেজ 50 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, 50 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে কি বলতো, পাওয়ার। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে কারেন্ট ইন্টু ভোল্টেজ, পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটা কিলোওয়াট আছে, কিলোওয়াট। সিঙ্গেল ফেজ 50 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার হ্যাজ এ প্রাইমারি ভোল্টেজ অফ 6600 ভোল্ট and secondary voltage of 256 volt, has 62 turns, 32 turns in the secondary. Calculate the primary turns, number of primary turns and primary and secondary currents, current আর টার্নস গুলোকে বার করতে বলেছে। এটা একটু করো তো, সিম্পল হবে। কি বলে দিয়েছে? স্যার লিখে নিই। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা লিখছো না, লিখে নাও। এ সিঙ্গেল ফেজ 50 কিলো ভোল্ট, এটা তোমরাই করতে পারবে, এটা আমি জাস্ট ফর্মুলাটা তোমরা নিজেরাই করো, আমি আর করছি না। ফর্মুলাটা কি, ট্রান্সফরমার রেশিওর ফর্মুলা আমরা জানি, N2/N1 ইকুয়ালস টু V2/V1, এখান থেকে ইকুয়ালস টু I1/I2, এই ফর্মুলাটা ফেলবে আরামসে হয়ে যাবে। আমার কাছে কি কি দেওয়া আছে দেখো, প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া রয়েছে।
প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া রয়েছে, তাহলে আমাকে কেটা তুমি বার করে দিতে পারছো ডিভাইড করে। আর নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি মানে এন টুটা দেওয়া রয়েছে, তাহলে এন ওয়ানটা দেখে ক্যালকুলেট করে বলো কত হচ্ছে।